সামান্য কিছু ফার্নিচারের জন্য মাশাআল্লাহ আপু ওরফে তিথির সংসারটা ভেঙে গেল। এখান থেকে সমস্যাটা মেইনলি শুরু হয় যে তাদেরকে আমরা ফার্নিচার দেইনি, আর তাদের ঘরে কিছু নাই দেখেই তো চাইছে, তাই না? তিথির পেট থেকে যখন বাচ্চা ডেলিভারি হচ্ছিল এমন তো অবস্থায় তার স্বামী নেওয়াজ অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। বাচ্চা হওয়ার সময়ে ওই সময়ও ও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল। আর এই খবরটি জানার পর থেকেই তাদের সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি হতে থাকে। আমাকে নিয়ে বলছে আমার বাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা, আমার বাপকে নিয়ে পর্যন্ত এতগুলো বাজে কথা বলছে ও। বিয়ের শুরুতে কক্সবাজারে যখন হানিমুন করতে গেল এমন তো অবস্থায় সবার সামনে প্রকাশ্যে তিথির গায়েও হাত তোলে তার স্বামী। সবার সামনে আমার গায়ে হাতও তুলতেছে। একটি মেয়ে তার সংসার টেকানোর জন্য এর চাইতে বেশি অনুরোধ কখনোই তার স্বামীকে কেউ করতে পারে না। জাস্ট এটুকু ওর কাছে আমি হাতে পায়ে ধরে বলছি, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ করে আমি সব কিছু ভুলে যাব আগে কি করছে না করছে। তিথি এখানে তার 100% ভালোবাসার প্রমাণ দিয়েছে। আমি just বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। তিথি বলেছিল তোমার দুবাই যেতে হবে না, যত টাকা পয়সা লাগে আমি দিব, তারপরে তুমি আমার চোখের আড়াল হয়েও না। আপনি আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, আমি পারবো না আপনাকে আমার চোখের সামনে থেকে আড়াল করতে, আপনি আমার সাথে থাকবেন, যা লাগে আমি দিব। এর পরবর্তীতে তার স্বামী তার কাছ থেকে 20 লক্ষ টাকা চায়, যদি 20 লক্ষ টাকা তাকে দিতে পারে তাহলে তার স্বামী আর কোনোদিন দুবাই যাবে না। সে আমাকে বলছে কি জানেন, তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে 20 লক্ষ টাকা দিতে। তবে একটি মেয়ের পক্ষে 20 লক্ষ টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। আমার পক্ষে তো 50,000 টাকা আপনাকে দেওয়া সম্ভব না। আর এর কারণে তাদের সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি লেগেই থাকতো। মানে এগুলো ওর সাথে আমার বার্গেনিং হচ্ছিল, এরপর ওর সাথে আমার 4 দিন টোটাল একদম ডিসকানেক্ট, ওর সাথে আমার কথা হয় না। অন্যদিকে তার স্বামী নওয়াজ বিভিন্ন মেয়েদেরকে গিয়ে বলতো তাদের ডিভোর্স হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, এখন তিনি নতুন করে সংসার গুছাইতে চান। তখন বলে যে তিথির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ওই দিন ফার্স্ট ও আর কি আমি এই জিনিসটা শুনলাম যে ও মানুষকে বলে বেড়ায় যে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, তারপরে হচ্ছে যে ওর সাথে দিকে আমার ডিভোর্স হয়ে গেছে হ্যান ত্যান। শুধু তাই নয়, বিভিন্ন মেয়েদের সাথে বিছানায় শোয়াও ছিল নেওয়াজের অন্যতম একটি কাজ। প্রতারণা করছে, অনেক মেয়েকে ইউজ করছে, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করছে, অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা লাইভের মধ্যে তিথি বারবার নেওয়াজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো সবার সামনে তুলে ধরেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই মানুষটাকে, এই কাপুরুষটাকে সাপোর্ট করতেছেন, আপনাদের কপালে যাতে এরকমই একটা কাপুরুষ জুটে। অন্যদিকে নেওয়াজের একটি অভিযোগ তার বোর বিপক্ষে, সেটা হচ্ছে নেওয়াজকে তিনি সম্মান করেন না। ওকে নিয়ে রেসপেক্ট করি না, যেটা ওর অপছন্দ। এছাড়া ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। আর বিয়ের আগে তার স্বামী বলেছিল আমি একটা টাকারও সুতা নিব না তোমার কাছ থেকে, তবে বিয়ের পরে নাকি সুতা বাদে সবকিছু চাওয়া শুরু করে। কিন্তু ও তখন বলছে যে না আমার একটা সুতাও লাগবে না, কিন্তু এর বিয়ের পরে আসলে বোঝা যাচ্ছে যে ও সুতা বাদে ওর সবকিছুই লাগবে। আজকে যে তিথির বিরুদ্ধে নেওয়াজের হাজারো অভিযোগ, একটা সময় এই তিথি তার নাকি ড্রিম গার্ল ছিল, তার আমাকে পছন্দ ছিল, আমি তার ক্রাশ ছিলাম। তিথিও কিন্তু এটা আবার স্বীকার করে নাই। বিয়ের আগে পরে 2 বেলায় কিন্তু তিথিকে সুন্দর করে নেওয়াজ ভালোবাসা দিয়ে ভরে রেখেছিল। সে ভালোবাসায় আকৃষ্ট ছিল তিথি। আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, আমরা মেয়েরা যা যা পছন্দ করি সবকিছুই করছে আমার জন্য, এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা ও করে নাই। আর এই সকল ভালোবাসার মধ্যে ফাটল হতে থাকে শুধুমাত্র এই টাকার জন্য। তোমাদের নিজের ঘর আছে, তোমরা থাকো ভাড়া বাসায়, এই টাকাই আজকে তাদের সংসারটাকে ধ্বংস করতে যাচ্ছে। ফার্নিচারটা দেওয়া হয় না, যার কারণে আমার উপর এত অত্যাচার। কারণ নেওয়াজের স্টোরির মধ্যে দেখা যাচ্ছিল স্ট্যাম্পের মধ্যে নেওয়াজ সাইন করছিল, আর এটা দেখে তিথি ভেবে নিয়েছে নেওয়াজ তিথিকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর যার ফলে তিনি লাইভে চলে আসেন। তো ডিভোর্স দিলে তো ভালো কথা, আমি তো ডিভোর্স লেটার পাই নাই। তবে লাইভে আসারও দীর্ঘদিন আগ থেকে তাদের মধ্যে কথাকাটি হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে অনেক ধরনেরই সমস্যা ফেস করতেছিলাম, বিয়ের আগেও বিয়ের পরেও। যেন সংসার থাকার শর্ত জামাই ও একত্রে নাই। আমি ওর আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ দেখতেছি না। প্রীতির পেটে যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা, এমন তো অবস্থায় যখন তাকে হসপিটাল মধ্যে নেওয়া হয় ডক্টরের কাছে চেক আপ করার জন্য, তখন ওইখানে বিল হয়েছিল 9,000 টাকা। সেই টাকা দেওয়ার ক্ষমতা নেওয়াজের বাবারও ছিল না এবং তার নিজেরও ছিল না। ওদের বাপ ছেলে কারো কাছে এইটুকু টাকা ছিল না যে আমাকে ডিসচার্জ করে আনবে ওইখান থেকে। সেই তিথি নিজের বাসায় দীর্ঘদিন থাকে। হঠাৎ করে নেওয়াজ একদিন তিথির কাছে চলে আসে, তবে নেওয়াজের পরিবারও সেটা জানতো না। ও যে দেশে আসছে এই কথাটা আজকে আমি বলবো, যেটা ওর ফ্যামিলিও জানে না যে ও তখন দেশে আসছিল। দেশে আসার পর প্রায় 15 দিন তারা একত্রে ছিল, যেটা পুরোই সিক্রেট ছিল, ওর ফ্যামিলির কেউ জানে না যে তখন ও দেশে। বিদেশে যাওয়ার সাথে সাথে নেওয়াজ আবারও তিথিকে ভুলে যায়। চলে যাওয়ার কিছুদিন পরেই আবার সেম। যতই দিন যাচ্ছিল নেওয়াজের চাহিদা যেন ততই বেড়ে যাচ্ছিল। স্ত্রীর একমাত্র উপার্জনের যে বিজনেসটি রয়েছিল সেটারও সিও হতে চেয়েছিল নেওয়াজ নিজে। ও আমার বিজনেসটা চাচ্ছিল যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই, আর সেটা না দেওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে আবারও ঝগড়াঝাটি হয়। মানে বিজনেসের ওনারশিপ আমি ওকে দিব, এটা আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না। এরপরে স্বামী বলল প্রতি মাসে আমাকে তাহলে 50,000 করে টাকা দিতে হবে, তাহলে আমি তোমার চোখের সামনে থাকবো, কোথাও যাব না। আমাকে বলছে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, দিবা তাইলে আমি থাকবো, না হলে আমি নাই। এত টাকা দেওয়া তো আর বউর পক্ষে সম্ভব ছিল না, যার কারণে আবারও তাদের মধ্যে অশান্তি। একদম
ডিসকানেক্ট, ওর সাথে আমার কথা হয় না। যেন অশান্তিতে তাদের জীবনটা চলে যাচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল। আপনারা যা দেখতেছেন, নেওয়াজ যা কিছু পোস্ট করতেছে আর তার পোস্টের মাধ্যমে যা কিছু জানাইলো আপনাদেরকে, আমি ফার্স্ট অফ অল বলবো যে এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডও সত্যি না। সে নিজের দোষ থাকতে আমাকে, আমার ফ্যামিলিকে যেভাবে পারতেছে ছোট করতেছে। হ্যাঁ, আমরা একসাথে থাকতেছি না অনেকদিন, তার সাথে আমার যোগাযোগ নাই অনেকদিন, কিন্তু কেন নাই সেটাই আমি এক্সপ্লেন করতে আসছি। সে যে আমাকে ডিভোর্স দিছে সেটা আমি জানি না। সে মুখে বললো, দেন হচ্ছে সে একটা স্টোরি দিছে, সাইন করতেছে, এরকম কিছু একটা বুঝাইছে। তো ডিভোর্স দিলে তো ভালো কথা, আমি তো ডিভোর্স লেটার পাই নাই। হ্যাঁ, অবশ্যই আমি অনেক বেশি শো অফ করছি, আমাকে ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, তো ভালোবাসাগুলো শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু ভিতরে ভিতরে অনেক ধরনেরই সমস্যা ফেস করতেছিলাম, বিয়ের আগেও বিয়ের পরও। মেজর যে প্রবলেমটা আমাদের মধ্যে, আমার সাথে লয়াল না। ফার্স্ট কথা, তার আমাকে পছন্দ ছিল, আমি তার ক্রাশ ছিলাম, তার আমাকে পছন্দ ছিল, সে আমাকে বিয়ে করতে চাইছে। দেন হচ্ছে যে আমি তাকে বলছি আমাকে বিয়ে করতে হলে আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। তো দেন সে হচ্ছে, আমার বড় ভাইয়া আছে, সবার সাথে কথা বলে সে হচ্ছে তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কথা বলে। দেন আমরা রেস্টুরেন্টে আমরা দেখা করি। তখন নেওয়াজ দেশে ছিল না, ও বাইরে ছিল, ওকে কেউ দেখে নাই আমার ফ্যামিলি থেকে। টুকটাক বিয়ের কথাবার্তা হয়, তো এরপর টুকটাক আমাদের কথা বলা স্টার্ট হয়। তার সাথে আমি কথা বলতাম না, এটা নিয়ে অনেক সমস্যা হইতো। সো আমি বলতাম যে বিয়ে হোক, এখন এত কথা বলা দরকার নেই। ও হ্যাঁ, ও আমাকে অনেক লাভ করতো, আমার জন্য অনেক কিছু করছে। তারপরে সম্ভব অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হয়, কথা হয়, দেন আমরা পার্সোনালি মিট করি। তো আমার ওকে ভালো লাগা স্টার্ট হইলো, দেখা হয়েছে, ও আমার জন্য অনেক কিছু করছে, অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমরা মেয়েরা যা যা পছন্দ করি সবকিছুই করছে আমার জন্য, এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা ও করে নাই। এই জন্যই আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম ওকে নিয়ে, আপনাদের সামনে দেখাইতাম। 2-3 তারিখের দিকে মনে হয় আমি একটা পোস্ট করি, স্টোরি দিছিলাম, মানে আমার হাজবেন্ড হিসেবে শো করছিলাম, যদিও তখন আমাদের বিয়ে হয়নি, বাট আমি অ্যাজ এ হাজবেন্ড হিসেবে শো করছিলাম। তখন যখন থেকে মানুষজন ওকে চিনা শুরু করছে যে এটা তিথিয়াপুর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড, তখন থেকে মনে করেন আস্তে আস্তে আমি তার সম্পর্কে জানতে স্টার্ট করলাম। অনেকজনের সাথে তার সম্পর্ক ছিল, অনেকজনের সাথে সে প্রতারণা করছে, অনেক মেয়েকে ইউজ করছে, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করছে, অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, তো এগুলো অনেকে এসে আমাকে বলতো। তো আমি মনে করতাম যে মাত্র একটা রিলেশনশিপে গেছি, অনেক হেটার্স আছে, অনেকে অনেকের সম্পর্ক খারাপ করার জন্য অনেক কিছুই করতে পারে। তো আমি ইগনোর করতাম যে থাক, যদি করেও থাকে করছে, পাস্টে করছে, সমস্যা কি? আমারও পাস্ট ছিল, সমস্যা থাকে ওর মধ্যে আগে ছিল, বাট ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে সময় দিচ্ছে, 24 ঘন্টা আমাকে সময় দিচ্ছে, আমার যখন যা লাগতেছে আমার জন্য করতেছে, সবকিছুই করতেছে। তো আমি কেন ওকে শুধু শুধু সন্দেহ করবো, তাই না? তো অনেকে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আমি ট্রাস্ট করতাম না। ঈদের 10-12 দিন পরে হচ্ছে আমাদের বিয়ে হয়। সে আমাকে বিয়ের যে সাজানি টাকাটা দেওয়া হয়, ওখানে 50,000 টাকা আমাকে দিচ্ছে। ও 2 লক্ষ টাকা কথা বলতেছে। ও 2 আনাও দেয় নাই, 2-4 আনাও দেয় নাই। একটা উসুল থাকে 2 লাখ টাকা, ওইটা আমার 2 লাখ টাকা ধরা হয়েছিল আর কি উসুল, সেটাও দেওয়া হয় নাই আমাকে। 2 ভরি গোল্ড দেওয়ার কথা আমাকে, কিছুই দেওয়া হয়নি, 2 আনাও গোল্ড দেওয়া হয়নি আমাকে। তো আমরা সবকিছু একসেপ্ট করে নিছি। আমার কি খুশি দিন বলবো, ওর ড্রিম গার্ল ছিলাম আমি, কিন্তু ও মনে হচ্ছিল যে ও বিয়ে করে আমাকে হ্যাপি না। নেওয়াজ আমার সাথে কথা বলতেছিল না ঠিক মতো, ও আমার দিকে তাকাইও দেখে নাই মনে হয় আমাকে কেমন লাগতেছে। আমার বিয়ে সবার খাওয়া দাওয়া শেষ, লাস্টে গিয়ে হয়তো কোনো একটা খাবার শর্ট হয়েছিল। ওর বাবা অনেক বড় একটা সিন ক্রিয়েট করে, আমার বাবাকে ইচ্ছা মতো গালাগালি। বিয়ের 1 মাস পরে ও চলে যায়। ও যাওয়ার আগে আমরা কক্সবাজার ঘুরতে গেছি, আপনারা দেখছেন, অনেক মজা টজা করছি, ঝামেলা হয়েছে ওর। হ্যাঁ, ওইখানে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, সবার সামনে আমার গায়ে হাতও তুলতেছে। আমার কিছু সিমটমস দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় কনসিভ করছি। তো আমি খুব টেনশনে ছিলাম যে আসলে কি আমি প্রেগনেন্ট হয়ে গেছি নাকি। তো আমি বাসায় একটা টেস্ট করছিলাম, টেস্ট করার পর হচ্ছে আমি দেখলাম যে পজিটিভ আসছে। আমি নেওয়াজকে জানাই নাই, তখনও মাত্র বিয়ে করছি, আমি এখনো সংসার জিনিসটাই বুঝি নাই। তার উপরে একটা বাচ্চা আমি কিভাবে ক্যারি করবো। তারপরে আমি মেডিকেলে থাকা অবস্থায় নেওয়াজকে ভিডিও কল দিছি, ভিডিও কল দিয়ে ওকে আমি রিপোর্টটা দেখাইলাম। মাশাআল্লাহ, ও অনেক খুশি হয়েছে। ও এত খুশি হয়েছে যে ও ওই দিন ওর রুমে যে মানুষরা ছিল, ওর ফ্রেন্ডরা যারা ছিল ওইখানে, সবাইকে ও পার্টি দিচ্ছে, সবাইকে বিরিয়ানি খাওয়াইছে। ওরা আমাকে ওই সঞ্চয় পাড়া একটা মেডিকেল আছে ওইখানে ভর্তি করাই, ওখানে আমি 1 দিন ছিলাম। তো আমি ওখানে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, পরিবেশটা ভালো ছিল না, যেহেতু বাসায় আমি টিকতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে, ওইখানে তো আমার আরো বেশি খারাপ লাগতেছিল। ইভেন ওদের বাপ ছেলে কারো কাছে এতটুকু টাকা ছিল না যে আমাকে ডিসচার্জ করে আনবে ওইখান থেকে। নেওয়াজ আমাকে বলছে যে তুমি এখন আব্বুকে দাও টাকাটা বিকাশে, আমি তোমাকে পরে দিয়ে দিব। সো আমার বিকাশে 9,000 নাকি 9,500 টাকার মতো ছিল। আমি ওকে বলছি যে আমার বিকাশে এতটুকুই টাকা আছে, বলছে দাও সমস্যা নেই, তুমি আব্বুকে 8,000 নাকি কয় হাজার টাকা চাইছে, দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। আচ্ছা, আমি ওর বাবার বিকাশ নাম্বারে টাকাটা পে করছি, দেন আমাকে ডিসচার্জ করে নিয়ে আসছে। আমার আব্বু আম্মু আমাকে দেখতে গেছিল মেডিকেলে, আমি বারবার বলছি আমাকে একটু নিয়ে যাও, আমার ভালো লাগতেছে না এখানে, আমি থাকতে পারতেছি না। আমি আসার পর আমি আর ওদের বাসায় যাইনি, অনেক মাস যাইনি। এর মধ্যে ওর সাথে আমার অনেক প্রবলেম হচ্ছিল, আজকে এই মেয়ে নক দেয়, কালকে ওই মেয়ে নক দেয়, বলে আপু আপনার হাজবেন্ড আমার সাথে এগুলো করতেছে, দেখেন স্ক্রিনশট দিচ্ছে, করতেছে এগুলো। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি কি পরিমাণ টর্চারের শিকার হয়েছি মানসিক, আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি সবাইকে বলছি,
সবাইকে বলছি দেখেন নেওয়া যেমন করতেছে একটা সলিউশন দেন, কেউ আমাকে একটা সলিউশন দেয় নাই। সবাই বলে কি মেয়ে মানুষকে অ্যাডজাস্ট করে থাকতে হয়, সংসার এত সহজ না, অনেক কিছু মেনে নিতে হয়। মেনে নিছি, সুযোগ দিছি। সো এরপর থেকে এই ধরনের অনেক সমস্যা আমি ফেস করছি। নেওয়াজের সাথে আমার রেগুলার প্রবলেম হইতো, অনেকদিন কথা হইতো না, এরকম হইতে হইতে ও হুট করে দেশে আসে একদিন। তখন আমি আমার বাসায়, ও যে দেশে আসছে এই কথাটা আজকে আমি বলবো, যেটা ওর ফ্যামিলিও জানে না যে ও তখন দেশে আসছিল। ও 12 দিন আমাদের বাসায় ছিল, যেটা পুরাই সিক্রেট ছিল। ওর ফ্যামিলির কেউ জানে না যে তখন ও দেশে। ও আসছে আমার জন্য, ওই তখন ও আমাকে সারপ্রাইজ দিতে আসছে। ও আমাকে সারাদিন টাইম দিছে, আমার অনেক টেক কেয়ার করছে। তারপরে ওর আদরে আমি স্বাভাবিক হয়েছি, নর্মাল হয়েছি। আমি ঘুমাই গেছিলাম, পরে সকালবেলা উঠে ওর ফ্লাইট, ও চলে যেতে হবে। দেন ও আমাকে বিদায় দিয়ে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরেই আবার সেম, আবার আরেকটা মেয়ে, তাও আবার আমার স্কুলের একটা সিনিয়র আপু, তাকে ইনবক্স করছে। ইনবক্স করে তার সাথে ফ্লার্ট করতেছিল। তো সে তো চিনে যে আমার হাজবেন্ড হিসেবে চিনে। তো যখন জিজ্ঞেস করলো আপনি তো তিথির হাজবেন্ড, আপনি আমাকে এইভাবে কেন কল অফার করতেছেন, মেসেজ দিচ্ছেন কেন? তখন বলে যে তিথির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ওই দিন ফার্স্ট ও আর কি আমি এই জিনিসটা শুনলাম যে ও মানুষকে বলে বেড়ায় যে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, তারপরে হচ্ছে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, হ্যান ত্যান। ডিভোর্স হয়ে গেছে মানে তুমি 2 দিন আগে আমার সাথে এইসব কাহিনী করে গেলা, তুমি একটা মেয়েকে এক সপ্তাহ না যেতে আবার মেসেজ করে এগুলো বলতেছো তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ওর বাসায় আর আমার যাওয়া হচ্ছে না, অনেক ধরনের প্রবলেম হইতেছিল। আমাকে নিয়ে বলছে আমার বাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা, আমার বাপকে নিয়ে পর্যন্ত এতগুলা বাজে কথা বলছে ও। অথচ একদিন আমাকে আমার আব্বু আর আমার চাচু বলতেছিল খুব গর্ব করে, দিদি তুমি যদি লাইফে কোনো ভালো ডিসিশন নিয়ে থাকো, এরকম একটা ছেলেকে চুজ করছো, ছেলেটা খুবই ভালো, তোমাকে খুবই ভালোবাসে, সেই মানুষগুলোকে আজকে আপনি এভাবে বলতে পারছেন নেওয়াজ। আমি সত্যি আমার যখন থেকে আমি আপনার পোস্ট গুলা দেখছি, আমি এখনো পর্যন্ত ঠিক মতো খাইতে পারতেছি না, আমার পুরো শরীর কাঁপতেছে যে একটা মানুষকে ছোট করার জন্য, অপমান করার জন্য এত নিচে নামতে পারে। আমার ভুলটা কি ছিল আমাকে শুধু বলেন। আপনি যে আমার নামে এতগুলো অপবাদ দিলেন, আপনি করতেছেন খারাপ কাজ, নিজের খারাপ কাজটা ঢাকার জন্য আপনি আজকে আমার বাপ কাউকে ছাড়েন নাই, সবাইকে একদম রাস্তার মানুষ বানাই দিলেন। তোমরা চিটাঙ্গে কোন দিক থেকে তোমরা চিটাঙ্গে আমাকে একটু বলো তো? তোমাদের নিজের ঘর আছে? তোমরা থাকো ভাড়া বাসায়, আমরাও ভাড়া বাসায় থাকি। তুমি যে একটা মানুষকে ছোট করতেছো, তুমি তোমার ফ্যামিলির কথা বলছো? তোমার ফ্যামিলি কিরকম? তুমি আমার পিছনে টাকা খরচ করছো, বলতেছো যে আমি কত টাকা খরচ করছি তোমার পিছনে, ওইটা কি একটু মনে নাই? আমি বস্তি থেকে আসছি না, মানুষজন আমাকে দেখে নেয়। আপনার সাথে সম্পর্কের আগে আমি একদম রাস্তার মেয়ে ছিলাম। তো রাস্তার মেয়েকে কেন আপনি এত একদম মানে কোন নিয়া হয়েছেন যে আপনি একটা রাস্তার মেয়েকে মানে ভালো করার চেষ্টা করতেছেন? আমি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যতটুকু দিছে আমি অতটুকুতে আজকে এই অবস্থানে আসছি। একমাত্র আমার মা ছাড়া কেউ আমাকে কোনো জায়গা থেকে আমাকে সাপোর্ট করে নাই। বিয়েতে যতটুক পারছে ওটুকু ওদেরকে দেওয়া হয়েছে, দেই নাই শুধু ফার্নিচারটা। আমরা এখান থেকে সমস্যাটা মেনলি শুরু হয়েছে, তাদেরকে আমরা ফার্নিচার দেই নাই, আর তাদের ঘরে কিছু নাই দেখি তো চাইছে, তাই না? এমন না যে ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা ফার্নিচার কি দিচ্ছি না দিচ্ছি। তো আমাদের বিয়ের আগে ফদ্দ নামা হয়েছিল, ওইখানে ফার্নিচার নিয়ে কোনো কথা হয়নি, কারণ নেওয়াজকে আমার আব্বু আগে থেকেই বলছে আমরা তোমাদের ডিমান্ড কোনো কিছু পূরণ করতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই যে আমি তোমরা চিটাগংতে অনেক ডিমান্ড থাকে ওইগুলো পূরণ করার মতো সামর্থ্য আমাদের মধ্যে নাই। কিন্তু ও তখন বলছে যে না আমার একটা সুতাও লাগবে না। কিন্তু এর বিয়ের পরে আসলে বোঝা যাচ্ছে যে ও সুতা বাদে ওর সবকিছুই লাগবে। তো এইখান থেকে স্টার্ট হয় আর কি, বিয়ের থেকে স্টার্ট হয় ওদের জিনিসপত্র চাওয়া। তো এই যৌতুক যেটাকে বলা হয়, ফার্নিচারটা দেওয়া হয় না, যার কারণে আমার উপর এত অত্যাচার। ফার্নিচার দিয়ে ওদেরকে আমি স্যাটিসফাই করতে পারি না। আমার বাবু হচ্ছে আমার জ্বরের মুখে ওর মাথাটা আটকায় যায়, যার কারণে হচ্ছে ডাক্তার বলছে ইমার্জেন্সি সিজার করা লাগবে। বাচ্চা হওয়ার সময় ওই সময়ও ও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল। সবাইকে বলছে কি যে ওর সাথে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, ও আমার সাথে সুখেই নাই। মেন কথা আমার সাথে সুখে নাই, আমার সাথে ওর সমস্যা, আমি খারাপ, আমি এই আমি সেই, যার কারণে ওর সাথে আমার সেপারেশন হয়ে গেছে। লিটারালি তখনও কন্টিনিউসলি মেয়েটার সাথে চেষ্টামি করতেছিল। দেন হচ্ছে যে জাস্ট এটুকু ওর কাছে আমি হাতে পায়ে ধরে বলছি, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ করেন, আমি সব কিছু ভুলে যাব, আগে কি করছে না করছে। এখন আমরা একা না, আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে, আপনি প্লিজ এগুলার করিয়েন না, যা করছেন আমি সবকিছু ভুলে যাব। ওকে আমি এমন করে বলছি আমার মধ্যে কি কমতি আছে আপনি জাস্ট আমাকে বলেন, আমার মধ্যে কি কমতি আছে, আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হব। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী আছে নেওয়াজ, আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি জাস্ট বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না।
তাও এগুলো আর করিয়েন না। তো ওর কথা হচ্ছে আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করি, ওকে নিয়ে রেসপেক্ট করি না, যেটা ওর অপছন্দ। এছাড়া ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। ও বলতেছে আমার বউ একদম 1000% লয়াল, আমার সাথে সব দিক দিয়ে পারফেক্ট, জাস্ট ও আমার সাথে ঠিক মতো, তুমি আমার সাথে ঠিক মতো বিহেভ করো না, তুমি আমার সাথে বাজে বিহেভ করো, রাগারাগি করো, এটা আমার পছন্দ না। তো আমি বলছি হ্যাঁ এজ এ হাজবেন্ড আপনারও উচিত আপনার ওয়াইফ আসছে এই জিনিসটা মাথায় রাখা, আপনি এইসব সব বাজে হ্যাবিট বাদ দেন, আমিও আপনাকে রেসপেক্ট করবো, আমি সবকিছু ভুলে যাবো, এখানে আজকের পর থেকে আর এইসব নিয়ে কোনো কথা হবে না। পরের দিন ওর কথা যাচ্ছে ঠিক আছে, কালকে আমি তোমাকে নিতে আসবো আমাদের বাসায়, তখন আমি আমাদের বাসায় ছিলাম, ও ওদের বাসায় আমাকে নিয়ে যাবে এটা বলছে। পরের দিন ও গায়েব, টোটালি গায়েব, মানে ওকে আমি কোনো জায়গায় রিচ করতে পারতেছি না, ওকে আমি মেসেজ দিচ্ছি, আমি সকাল থেকে ওকে মেসেজ দিচ্ছি যা কই আপনি, ফোন দিচ্ছি নাম্বার বন্ধ, কোনো জায়গায় পাচ্ছি না ওকে। ঢাকা গেছে, আমি টুকটাক খবর পাচ্ছিলাম যে ও একটা মেয়ের সাথে দেখা, ওর সাথে একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছে, ওই মেয়ের সাথে দেখা করতে যাবে, এই সে একটা ছেলে আমাকে জানাইছিল, এটাও পর্যন্ত আমি নামাজকে বলেছি, সেটাও অনেক মানা করছে, আপু বলেন না ও যাক তারপর ওকে ধরবো টরবো এরকম ধরনের অনেক কথা বলছিল। আমি নামাজকে বলতেছি আপনি এরকম নাকি কোন মেয়ের সাথে ঢাকায় দেখা করতে যাচ্ছে, ও বলছে মাথা খারাপ তোমার, পাগল হয়ে গেছে। ও আমাকে বলছে কি ও নাকি ঢাকা যাচ্ছে, ও টিকিট কাটবে, ঢাকায় গেলে ও একটু কম অ্যামাউন্টে টিকিট পাবে, যেটা চট্টগ্রাম থেকে নাকি, মানে নয় আমাকে যা বুঝানোর বুঝাচ্ছিল, বাট আমার মন কোনো মতেই মানতেছিল না যে ও টিকিট কাটার জন্য ঢাকায় যাচ্ছে। আমি বুঝতেছিলাম ও অন্য একটা মেয়ের সাথে দেখা করার জন্যই ঢাকায় যাচ্ছে, মূলত ও আমার বিজনেসটা চাচ্ছিল যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই। আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না যে আমার বিজনেস, মানে বিজনেসের ওনারশিপ আমি ওকে দিব, এটা আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না। ইভেন আমি ওকে এটা বলছি যে আমি ঈদের পর নতুন আরেকটা বিজনেস স্টার্ট করবো অন্য প্রোডাক্ট নিয়ে, ওইটা আপনি ইয়া করেন, সবকিছু আমি করবো, জাস্ট আপনি হচ্ছে ওনারশিপে থাকবেন, যা লাভটা বাঁচবে বা যা টাকা পয়সা আসবে সব আপনার, আর যা মার্কেটিং করার যা কিছু করার সেলিং সব আমি করে দিব। সে এটাতে রাজি হয়নি, সে আমাকে বলছে কি জানেন, তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে 20 লক্ষ টাকা দিতে, আপনি আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, আমি পারবো না আপনাকে আমার চোখের সামনে থেকে আড়াল করতে, আপনি আমার সাথে থাকবেন, যা লাগে আমি দিব। আমাকে বলছে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, দিবা তাইলে আমি থাকবো, না হলে আমি নাই। আমি 50,000 টাকা কেমনে সম্ভব, আমি তো এত টাকাও ইনকাম করতেছি না মান্থলি, আমার পক্ষে তো 50,000 টাকা আপনাকে দেওয়া সম্ভব না। আমি ঢাকা যাবো, ঢাকা যে টিকিট, মানে এগুলো নিয়ে ওর সাথে আমার বার্গেনিং হচ্ছিল, এরপর ওর সাথে আমার 4 দিন টোটাল একদম ডিসকানেক্ট, ওর সাথে আমার কথা হয় না। এই পরের দিন হঠাৎ করে আমার বাসায় আসছে, এসে বাবুকে একটু দেখে আদর টাদর করে চলে গেছে, 5-6 মিনিটের জন্য আসছিল। ও একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, ও এসে আমাকে নিয়ে যেতে পারতেছে না কেন, ওর গাড়ি ভাড়া নাই। তুমি গাড়ি ভাড়া দিবা? হ্যাঁ আমি দিব, আসেন। আমার বাসায় আসার জন্য ওকে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগতো। সেই ছেলে বলতেছে যে আমার পিছনে নাকি টাকা খরচ করতে করতে সে ফকির হয়ে গেছে। আমি জানি না এই একটা দিনও ওর বাসায় আমি থাকতে পারিনি, ওর সাথে আমার শুধু এত পরিমাণ ঝামেলা হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না। ও চাইতেছে না আমি ওই বাসায় থাকি, কারণ ওই বাসায় থাকার কারণে ও অন্যান্য মেয়েদের সাথে কানেক্টেড হইতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। আমি মেইন প্রবলেমটা হয়ে গেছি গা। ওর যা মন চাই ও করবে, আমি কিছু বলতে পারবো না। হয় আমি ওকে টাকা দিব, না হলে ও হচ্ছে যে ওর সবকিছু একসেপ্ট করে নিব, যে ও কোন মেয়ের সাথে কি করতেছে না করতে সবকিছু একসেপ্ট, কোন বউটা একসেপ্ট করে নিবে, আপনি করতে পারবেন, আপনার বউ এগুলা করতেছে। তো আমি আমার ফ্যামিলিতে বলছি যে আমি কিন্তু আর পারতেছি না, তোমরা কিছু একটা করো প্লিজ। দেন আমার আব্বু ওর আব্বুর সাথে কথা বলে, তো আমার আব্বু বলছে যেহেতু ওদের বেশি প্রবলেম শুরু হচ্ছে, আপনারা আসেন আমাদের পাশে, আমার সহ আসুক, আমরা সবাই মিলে বসে দেখি যে কি সমস্যা, একটা সমাধান করি জিনিসটা। এই যে ঈদ আসলো, আমার মেয়ের প্রথম ঈদ, আমার কথা আমি বাদই দিলাম, আমার মেয়ের জন্য একটা জামা কাপড় পর্যন্ত ওরা পাঠায় না। ঈদের কয়েকদিন পরে হচ্ছে যে আমার আব্বু ওর বাবাকে ফোন করছে যে ওদের সমস্যাটা সমাধান করা যাক, এখন তো ঈদটাও চলে গেছে, কি বলে। উনি বলতেছে আমি এসবের মধ্যে নাই, ওদের যা ইচ্ছা ওরা তা করুক, বউ আছে বাচ্চা আছে, পাপ করতেছে, সেটা তাও প্রাউডলি পাপ করতেছে। এখন সে পোস্ট করে জানাচ্ছে কি যে সে আমাকে নাকি ডিভোর্স দিছে, অথচ আমি জানি না। ভাবছি যে রাগ করে আছে, এরকম তো অনেক হয়েছে যে আমাদের কথা হয় না। অ্যানিভার্সারি আসতেছে, নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ প্ল্যানিং করতেছে, কারণ অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত, আপনারা সবাই দেখছেন। আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে। আমি মামলা করব, আমি আর কোনো কিছু পারতেছি না, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না, যে আমি এত কিছু ফেস করতেছি। একটা মানুষ 9টা মাস ধরে আমি প্রেগনেন্ট, আমি কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার। ওদের নামে একটা যৌতুকের মামলা দিই, ওর বাবা ওর মার নামে। ফার্স্টে এটা হচ্ছে মামলা রিকোয়েস্টের পেপার, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মেইন মামলার কপি। মামলাটা আমি কিন্তু জানি না ও যে আমাকে ডিভোর্স দিছে, আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্স দিছে। তো মামলা দিছি, ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল, আমাকে টর্চার করতেছিল, আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল, সবকিছু আমি বলছি। দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি। তো আমি ওই সব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই, কেউ জানে না।
কাউকে বলি নাই, কারণ আমি তো তখনও জানি না যে আমার ওর সাথে আর সংসারই হবে না। যদি জানতাম তাহলে তো আমি একটা না আমি 100টা মামলা দিতাম যদি আমার পক্ষে সম্ভব হইতো। আমি তো চাইনি বাচ্চা নিতে, ও আমাকে অনেক ফোর্স করছে যে না একটা বেবি হোক। আমি বলছি মাত্র বিয়ে করছি, আমরা লং ডিস্টেন্সের মধ্যে আছি, আমরা একজনকে আরেকজন সময় দিলামই না কোথায়, আমাকে একটু সংসারটা বুঝতে দেন, আমি আগে সংসারটা একটু বুঝি, তারপরে আমরা ফিউচারে বাচ্চার কথা চিন্তা করবো। বাট না, ওরা আম্মু চাচ্ছিল যাতে আমার হয়ে যায়, আমি যাতে কোনো মেডিসিন না খাই, না হওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে। দেন হয়েছে, তোমাদের ইচ্ছা মতো হয়েছে। তারপরে আরেকটা মেইন কথা আমি বলতেই ভুলে গেছি যে আমার যে মেয়ে হয়েছে এটা ওরা কেউ মানে ওর মা, আমার শাশুড়ি মা, আমার মাও বলতে ইচ্ছা করতেছে না এমন মানুষকে। আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েকে একটু কোদে নিয়ে পর্যন্ত দেখে নাই, কারণ আমার মেয়ে হয়েছে। ওরা এক্সপেক্ট করতেছিল আমার ছেলে হবে, পুরো প্রেগনেন্সিতে অনেক ট্রাই করছে জানার যে আমার কি হবে, কারণ এখন তো আলট্রাতে বলে না যে ছেলে নাকি মেয়ে। আমি মেয়ে কেন জন্ম দিছি, আমার এটাই সবচেয়ে বড় গুনাহ হয়ে গেছে ওদের কাছে। আমি খারাপ হয়ে গেছি এরপর থেকে, মানে ওর বাবা মা আমাকে রাখবেই না। এই যে এত বড়াই করতেছে, কিছু মানুষ কমেন্টে গিয়ে বলতেছে যে আমার কাছে যদি এই বাচ্চা না রেখে, বাচ্চা হওয়ার পর ও 1 পয়সা খরচ করছে, আমার বাচ্চাকে একটা ডায়পার কিনে দিছে, কিচ্ছু করে নাই, মেয়েবাজি করে বেড়াচ্ছে। সেই মানুষকে আপনারা গিয়ে সাপোর্ট করতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই মানুষটাকে, এই কাপুরুষটাকে সাপোর্ট করতেছেন, আপনাদের কপালে যাতে এরকমই একটা কাপুরুষ জুটে। আর আমি যদি খারাপ হয়ে থাকি, আমার মতো মেয়ে যাতে কারো লাইফে না আসে, আর কিছুই না। হ্যাঁ, আমি ওর ঘরে গিয়ে সংসার করি নাই, ওর ঘরে গিয়ে আমি তেমন একটা টিকে থাকতে পারি রে। আমি জানি না কেন, আমি মানুষকে ছোট করবো না, কিন্তু ওখানে পরিবেশ আমার ভালো লাগতো না, আমি কিছু খাইতে পারতাম না। ওরা আম্মু রান্না বান্না আমার পছন্দ ছিল না, আমি খাইতে পারতাম না। আর আমারও এরকম সিচুয়েশন ছিল না যে আমি রান্না করে খাবো। আপনাদের কোনো আইডিয়াই নাই এই মানুষ যে এত ভালো সাজতেছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, আপনাদের কোনো আইডিয়া নাই যে এই মানুষটা কিরকম। এত অন্ধ হয়ে গেছিলাম, এত ভালোবাসা আমি আমার জীবনেও পাই নাই। এত ভালোবাসতে নেওয়া আমাকে, আমি সত্যি বলতেছি, আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্ক এর আগেও অন্য মানুষের সাথে ছিল, আমাকে কেউ এরকম ভালোবাসে নাই। আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, বলতে পারতেন তো না? কেন এত অভিনয় করলেন? আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। আমার মেয়েটা তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না যে মেয়েটা কি বেঁচে আছে নাকি সুস্থ আছে নাকি, কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা। যদি নিতেন, এমন যদি হয়তো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই, আপনি থাকবেন না। আমার বাচ্চাটা ও তো একটা ফেরেশতা, ওর কি দোষ ছিল? ওর একটা খোঁজ খবর নেন আপনারা, যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান। বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরো চিটাঙের মানুষ জানে। ডিভোর্সটা হইতেও তো 3টা মাস লাগে, ওই 3টা মাসটুকু তো সময় আমাকে দিতে, মানে নিজেকে দিতে পারতেন, একটু একা থাকতে পারছেন। মানুষ কি মানে আপনারা কিরকম বোকা মানুষ, আমি আসলে বুঝতেছি না যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বউরে ছাড়ছে যে 3টা মাস সময়ও দিল না। ডিভোর্স তো এখনো কার্যকরী হয় নাই, আমি এখনো লেটারও পাই নাই, আমিও এখনো সাইন করি নাই। ও ফাইনাল ডিভোর্সের জন্য তো ওকে আসতে হবে, ওকে সাইন করতে হবে। হ্যাঁ, টুকটাক যতটুকু আমি বুঝতে পারছি, কিছুই তো হয়নি। কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলছেন, মাশাআল্লাহ। আমি ওর আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ দেখতেছি না, আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না। ও যদি এখনো মানে আমাকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে, আমার কাছে তাও আসতো, তাও হয়তো আমি মেনে নিতাম, কিন্তু আমি ডিভোর্সটা আসলে মেনে নিতে পারতেছি না। একটা মানুষ এত খারাপ কিভাবে হয়? আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনি একটা আপনার মেয়ের কথাও একটু চিন্তা করলেন না। আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ, এরকম স্বামী কাউকে না দেখ, এরকম স্বামী থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। এবার আমার নামে যা ইচ্ছা তা বলো, সমস্যা নাই। তুমি কোনো ধোয়া তুলসী পাতা না, তুমি যে মানুষের সামনে এত ভালো সাজতেছো তুমি এমন না, তুমি একটা ফেক মানুষ, একটা ফ্রড, একটা প্রতারক। এরকম মানুষ, আপনার মতো মানুষ, আপনি মানুষটা যাতে আমার জীবনে কখনো আর না আসে, আপনার ছায়াও যাতে আমার আশেপাশে না আসে, আমার মেয়ের আশেপাশে না আসে। তিথির এই লাইভ থেকে যে সকল তথ্যগুলো আমরা জানতে পারলাম, এতে করে আমরা বুঝতে পারি এখানে শুধুমাত্র তাদের সংসারটা ভাঙার পিছনে রয়েছিল টাকা পয়সা। এই টাকা পয়সা একটা ছেলের কাছে না থাকলে সংসারগুলো কিভাবে ভেঙে যায় সেটা হয়তো আপনারা আজকে বুঝতে পেরেছেন। আমার বাসায় আসার জন্য ওকে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগতো। তার স্বামীর কাছে টাকা ছিল না, যার কারণে সেই টাকা নিয়ে নানা ধরনের অশান্তি তাদের সংসারের মধ্যে লেগেছিল। অন্যদিকে তার স্ত্রীর কিন্তু উপার্জনের একটি মাধ্যম ছিল। ও একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, ও এসে আমাকে নিয়ে যেতে পারতেছে না কেন? ওর গাড়ি ভাড়া নাই। ধরেই নেওয়া যায় তার স্ত্রী তার সংসারটা চালাচ্ছিল। নিজের খরচ, কন্যা সন্তানের খরচ চালাতে গিয়ে তিথি বারবার যেন দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল, দেওয়ালে পিঠ থেকে গেছে। এমন তো অবস্থায় মাঝে মাঝে স্বামীর পকেট খরচও তিথি বহন করতে। তারপরও তার স্বামী তার ভালোবাসা বুঝতে পারে নাই। আমরা সেপারেট হয়ে যাই, বলতে পারতেন তো না?
কেন এত অভিনয় করলেন? ও হ্যাঁ, আরো একটি কথা, আপনার স্টোরির মধ্যে বা পিকচার ছেড়ে বারবার বলছেন আমি অনেক সুখে আছি আমার জামাইকে নিয়ে, আমি অনেক সুখে আছি আমার বউকে নিয়ে। এই ধরনের পোস্ট যারা যারা করছেন তারা এই তিথি আর নেওয়াজের থেকে এই শিক্ষাটা গ্রহণ করে নেন। এখান থেকেই সবার চোখ লাগে বা মুখ লাগে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা ও করে নাই। এই জন্যই আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম ওকে নিয়ে, আপনাদের সামনে দেখাইতাম। 2-3 তারিখের দিকে মনে হয় আমি একটা পোস্ট করি, স্টোরি দিছিলাম, মানে আমার হাজবেন্ড হিসেবে শো করছিলাম। যেমন ধরেন আপনার জামাইকে দেখাইছেন যে আপনার জামাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জামাই, তখন আরেকটি মেয়ে ওইখানে গিয়ে নক করবে। শ্রেষ্ঠ জিনিসই তো সবারই পছন্দ, তাই না? আবার আপনি বলতেছেন আমার বউ অনেক সুন্দর, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, তখন আরেকটি ছেলে গিয়ে আপনার বউকেই চাইবে। তো একে অপরকে যখন এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রেজেন্ট করছেন তখন কিন্তু অপর মানুষের চোখগুলো আপনাদের দিকে লেগে যাচ্ছে, আর এতে করে সংসার মধ্যে নানা ধরনের অশান্তি। যখন নেওয়াজকে কেউ চিন্তা না তখন এত মেয়েরা তাকে ডিস্টার্ব করেন, এত মেয়েদের সাথে তিনি শুইতেও পারে নাই। তবে যখনই আপনারা পপুলার হইতে শুরু করলেন তখনই কিন্তু নানা ধরনের মানুষ আপনাদেরকে ইনবক্সের মধ্যে মেসেজ করতে থাকে। যখন থেকে মানুষজন ওকে চিনা শুরু করছে যে এটা তিথি আপুর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড, তখন থেকে মনে করেন আস্তে আস্তে আমি তার সম্পর্কে জানতে স্টার্ট করলাম। আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন ততদিন আপনি বিয়ে করবেন না যতদিন আপনার কোনো ইনকাম সোর্স থাকবে না, আপনার পকেট ভর্তি টাকা থাকবে। যেদিন মনে করবেন আপনার টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নাই, আপনি 2-4টা মেয়ে পালতে পারেন, তখন আপনি গিয়ে বিয়ে করবেন। এতে করে হয়তো আপনার সংসারে কিছুটা সুখ বয়ে আনতে পারে। বর্তমান সময়ে টাকাই ভাই সবকিছু। যদি টাকাই এখন সবকিছু না হতো তাহলে সেই সরকারি টাকলা পেট ভুরিয়ালা মানুষটাকে একটি অল্প বয়সের মেয়ে কখনোই বিয়ে করতো না। আরে বাপের বন্ধু সরকারি চাকরি করে, যার কারণে মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? শুধুমাত্র এই টাকার জন্য। তাই টাকাটাই এখন সবকিছু। দেখেন, আমরা হয়তোবা শুধুমাত্র তাদের এই সকল জিনিসগুলো নিয়ে যার যার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবো, তবে তার সংসারটা সাজিয়ে গুছিয়ে আবার তুলে দিতে পারবো। আপনার স্বামী স্ত্রী চাইলে সেপারেট হয়ে যেতে পারবেন। আপনি কি একটি ছেলেকে বিয়ে করতে পারবেন? আপনি কি আরেকটি মেয়েকে বিয়ে করতে পারবেন? আপনারা কি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন? আবারও মজা করে সংসারটা করতে পারবেন। তবে আপনার সেই ছোট্ট বাচ্চাটার কি হবে? ও তোর মাকেও হারাবে, বাবাকেও হারাবে। মা বাবার ভালোবাসাহীন একজন সন্তানই জানে দুনিয়া কতটা কষ্টের জায়গা। এই ভয়ঙ্কর পৃথিবীতে মা বাবার চাইতে আপন আর কেউ হতে পারে না। বাই দ্য ওয়ে, তাদের সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত।